এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে, অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধরেন জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেব আমি একমত নই, এটা আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলো আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম করে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে আপনি বলছেন সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাঈদী তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাঈদী বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাসী, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না,
হ্যাঁ বলবে না, কেন বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে, কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি। দেলোয়ার হোসেন সাইদী সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদী সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলাম মওদুদির কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসি, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসি, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করার না পর্যন্ত আমি মওদুদি সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদী যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদী সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদী সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলাম মওদুদির আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলাম মওদুদি তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে, কিন্তু আবুল আলাম মওদুদির আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবে আমি আবারও বলছি, চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক, এটা আমি চাই।